আসসালামু আলাইকুম। আমরা আজকে অবস্টেট্রিক্সের একটা ইম্পর্ট্যান্ট লং কেস নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে নর্মাল পিউরপেরিয়াম। বলা হয়ে থাকে যে আমাদের যে লং কেস থাকে পরীক্ষায়, সেই লং কেসগুলির অলমোস্ট 50%ই নর্মাল পিউরপেরিয়ামের কেস থাকে। এখন প্রশ্ন আসতে পারে হোয়াট ইজ পিউরপেরিয়াম আর কখন আমরা এটাকে নর্মাল বলবো, এটা বলে আমরা আলোচনা শুরু করি। পিউরপেরিয়াম হচ্ছে সোজা বাংলায় বললে চাইল্ড বার্থের পর প্রথম 42 দিন, মানে হচ্ছে পিরিয়ড following childbirth where body tissues, especially pelvic organs revert back to pre-pregnant state both anatomically and physiologically। মানে হচ্ছে আমাদের যে প্রেগনেন্সির সময় যে চেঞ্জগুলো হয়েছে সেগুলির একটা রিভার্সাল। তো বেসিক্যালি প্রথম 42 দিন হচ্ছে আমাদের পিউরপেরিয়াম। এর মধ্যে আর্লি স্টেজ আছে, তারপরে হচ্ছে লেট স্টেজ আছে, রিমোট স্টেজ আছে। প্রথম 24 ঘন্টাকে বলা হয় হচ্ছে আর্লি স্টেজ, প্রথম 7 দিন লেট, অ্যান্ড রিমোট হচ্ছে আপ টু 6th উইক। আর নর্মাল আমরা বলি হচ্ছে যখন পিউরপেরিয়ামটার সময় পেশেন্টের কোনো কমপ্লেন থাকে না, পেশেন্টের ভাইটালস নর্মাল। ভাইটালস বলতে হচ্ছে আমাদের টেম্পারেচার, হার্ট রেট, মানে পালস আর কি সোজা কথায়, ব্লাড প্রেশার, এগুলি হচ্ছে উইদিন নর্মাল লিমিটস। তারপরে হচ্ছে তার ইউটেরাইন ইনভলিউশন, যেটা ইনভলিউশন কি এখনই বলতেছি, ইনভলিউশনটা নর্মাল। আর হচ্ছে লোকিয়াটাও নর্মাল ইন অ্যামাউন্ট অ্যান্ড কালার। এখন লোকিয়া কি আর হচ্ছে ইনভলিউশন কি, এটা প্রশ্ন আসতে পারে। ইনভলিউশন হচ্ছে পিউরপেরিয়ামের প্রসেসটা, পিউরপেরিয়াম তো হচ্ছে পিরিয়ডটা, মানে ডিউরেশন সোজা কথা, যে 42 দিন, এটা পিউরপেরিয়াম। আর প্রসেস যেখানে হচ্ছে এই যে বডি টিস্যুসগুলো নর্মাল হইতেছে সেটা হচ্ছে ইনভলিউশন। সো প্রসেস বাই উইচ জেনিটাল অর্গানস রিটার্ন টু প্রি প্রেগনেন্ট স্টেট আর কি, মানে এটার একটা ভালো ডেফিনেশন আছে, আমরা কিতাবে এটাই পড়বো, এখানে আন্দাজে বলে লাভ নেই। আর এটার যে নর্মাল বলতে যেটা বোঝায় যে আমাদের মেইনলি আমরা ইনভলিউশনটা চেক করি ইউটেরাস দিয়ে, কারণ এটা হচ্ছে ইজি টু অ্যাক্সেস, ভিজিবলি চেঞ্জ হয় এবং এটা রেটটা ক্যালকুলেট করা ইজি। তো ইউটেরাসটা হচ্ছে একদম মানে জিফিস্টারনামের জাস্ট একটু নিচ পর্যন্ত থাকে, এবং জাস্ট আফটার ডেলিভারি এটা আম্বেলিকাসের লেভেলে চলে আসে বলা যায়। মানে নর্মালি এটা 20th উইক অফ প্রেগনেন্সি মোটামুটি এই লেভেলটায় থাকে আর কি। তো বলা যায় যে এই আম্বেলিকাসের লেভেলে আমাদের ইউটেরাসটা ফার্স্ট 24 আওয়ার্স স্টেবল থাকে, স্ট্যাটিক থাকে ফার্স্ট 24 আওয়ার্স। তো এরপরে পার ডে এটার একটু রিডাকশন হয়, বেসিক্যালি 1/2 ইঞ্চ পার ডে অথবা হচ্ছে 1.25 সেন্টিমিটার পার ডে। এই রেটে হচ্ছে ইউটেরাসটা ছোটো হতে থাকে। ইনভলিউশন মানে হচ্ছে তো আগের অবস্থায় চলে যায়, তো একটা পেলভিক অর্গান, এটা আমাদের অ্যাবডোমেনে চলে আসছে, সো এটা আবার আগের জায়গায় চলে যাইতেছে। তো এই হচ্ছে আমাদের নর্মাল ইনভলিউশন। আর লোকিয়া হচ্ছে পিউরপেরিয়ামের ফার্স্ট 14 ডেজে বা ফার্স্ট ফর্টনাইটে পারভেজাইনাল একটা ডিসচার্জ থাকে, এই ডিসচার্জটাই লোকিয়া। এটা বিভিন্ন স্টেজে বিভিন্ন রকমের থাকে, এটা নিয়ে ডিটেলস আমরা পরে বলবো। নর্মাল অ্যামাউন্ট হচ্ছে 250 মিলিলিটার ইন ফার্স্ট 5 to 6 days ধরা হয়। কালার হচ্ছে রেড, ইয়েলো, পেল, ডিপেন্ডিং অন ডিফারেন্ট টাইম এটা হতে পারে। তো ইউজুয়ালি আমরা যে কেসগুলো পাই নর্মাল পিউরপেরিয়ামে সেটা হচ্ছে উইদিন ফার্স্ট 5 days, মানে 4th পিরিয়ডের মধ্যেই ম্যাক্সিমাম কেস থাকে আমাদের যেগুলো দেওয়া হয়। সো এটা আমরা রেড ইউজুয়ালি পেয়ে থাকি, আবার ইয়েলো পেতে পারে যদি এটা 5th 6th এরকম হয়, একটু বেশি হয়, এই আর কি। তো আমাদের প্রিলিমিনারি আলোচনা শেষ, এখন হচ্ছে আমরা একটা লং কেসের অ্যাপ্রোচটা দেখি। এখন আমরা একটা লং কেসের পরীক্ষা দিতে আসছি। আমাদের কাছে যে পেশেন্ট আছে, তার বাবু আছে, তাকে আমরা জিজ্ঞেস করবো যে চিফ কমপ্লেন্টস তার আসলে কী। তো যে মা আপনার কী সমস্যা, সে বলবে হচ্ছে আমি এরকম এই 3 দিন আগে একটা আমার নর্মাল ডেলিভারি হয়েছে, বা 3 দিন আগে আমার একটা সিজার হয়েছে, আমার হচ্ছে পেটে তলপেটে একটু ব্যথা আছে, হচ্ছে আমরা লিখবো স্লাইট লোয়ার অ্যাবডোমিনাল পেইন। এটা কয়দিন ধরে, এটা সেম ডিউরেশন হতে পারে, 2 দিন কম হতে পারে, এখানে স্পেসিফাই করে দেবো।
আবার হচ্ছে যদি এপিসিওটমি উন্ড থাকে, এপিসিওটমি উন্ড বলতে হচ্ছে আমরা যখন ভ্যাজিনাল ডেলিভারি করি তখন হচ্ছে বাচ্চাটা ভ্যাজিনাল ক্যানেল থেকে বের হওয়ার সময়, ভ্যাজিনাল অরিফিস থেকে যখন বের হয় আর কি, তখন হচ্ছে ফিটাল হেডটাকে অ্যাকোমোডেট করার জন্য অনেক সময় পেরিনিয়াম বরাবর একটা কাট দেওয়া হয়। কাট করলে মাথাটা বের হইতে সুবিধা হয়, সেটাই হচ্ছে এপিসিওটমি উন্ড। সেই জায়গায় হচ্ছে ব্যথা থাকতে পারে, তো সেটা হচ্ছে নিচের সেলাইয়ের জায়গায় ব্যথা আছে এটা বলবে। সো সেটা আমরা লিখবো স্লাইট পেরিনিয়াল ডিসকমফর্ট বা পেইন। এটাও ধরলাম যে 2 দিন ধরে, এটা অলওয়েজ থাকবে এমন না, যেমন সিজারে কমপ্লেনটা থাকবে না। এছাড়া আদার তার ডিজিউরিয়া, মানে কি বলবো, এখানে তো ডিজিউরিয়া বলবো না, যে পেইন অর ডিসকমফর্ট ডিউরিং পাসিং অফ ইউরিন, বা হচ্ছে কোনো ব্লাডার কমপ্লেন, অন্য যেরকম ইউরিনের রিটেনশন, কোনো বাউলের কোনো কমপ্লেন্ট আছে কিনা, এই জিনিসগুলো এক্সট্রা এখানে আমরা অ্যাড করবো। যদিও এটা থাকলে আর সেটা নর্মাল পিউরপেরিয়াম থাকে না, অ্যাবনর্মালের দিকে চলে যায়। তো এই হচ্ছে আমাদের চিফ কমপ্লেন্টস। এবার হচ্ছে আমাদের হিস্ট্রি অফ প্রেজেন্টিং ইলনেস, এটা আমরা কিভাবে সাজাবো। আমরা কিছু কমন কথা সবার জন্য লিখবো, 4টা জিনিস। কিছু হচ্ছে কমন, আমাদের নর্মাল পিউরপেরিয়ামের জন্য হোক বা এপিএইচের জন্য হোক, যে কোনো অবজেক্ট হিস্ট্রির জন্য কিছু কমন পার্ট আছে। আমাদের ইলাবোরেশন অফ কেস, এই কেসটার ইলাবোরেশন। তারপরে হচ্ছে আমাদের কিছু এক্সক্লুশন, এই ক্ষেত্রে হচ্ছে আমরা নর্মাল পিউরপেরিয়াম বলতেছি, আমাদের অ্যাবনর্মাল পিউরপেরিয়ামের ক্রাইটেরিয়াগুলো এক্সক্লুড করতে হবে। এবং এই ক্ষেত্রে যেহেতু বাচ্চা ডেলিভারি হয়েছে, সো আমরা বলবো হচ্ছে আমাদের নিওনেটের স্টেটাসটাও এখানে বলে দেব 4 নম্বর। সো এই 4টা জিনিস। তো প্রথমে আমাদের কমন পার্টটা, অ্যাকর্ডিং টু দ্য স্টেটমেন্ট অফ মাই পেশেন্ট। আমি বলতেছি এটা বিভিন্ন আর কি ভাবে বলা যায়, তো আমি কমন যেটা বইটইতে লেখা আছে সেই অনুসারে আগে বলতেছি। অ্যাকর্ডিং টু স্টেটমেন্ট অফ মাই পেশেন্ট, শি ওয়াজ এ রেগুলারলি menstruating woman, regular menstruation ছিল, with average flow and duration। এটা একদম মানে গাইনি অবজের কমন এই কথাটা। দেন শি became pregnant which was dated by LMP। এটা আমরা ধরি কবে বলবো, 10 মে 2025 বলি তার এলএমপি ছিল। এবং তার ইডিডিটা একবারে ক্যালকুলেট করে ফেলবো, তাহলে হচ্ছে 17/2/26 হয়ে যায় তার ইডিডি। তো এই তার ডেটেড বাই এলএমপি, এই হচ্ছে তার এলএমপি, এবং ইডিডিও একবারে বলে ফেলবো। ডেটেড বাই এলএমপি, অ্যান্ড ইট ওয়াজ কনফার্মড, সরি, ইট ওয়াজ diagnosed by urine strip test and confirmed by ultrasonogram, confirmed। তো এই হচ্ছে কমন কথা। তারপরে আমরা এখানে আরও বলবো যে সে রেগুলার অ্যান্টিনেটাল চেক আপে ছিল কিনা, এটা স্পেসিফাই করবো। যে আচ্ছা, প্রেগনেন্সিটা প্ল্যান্ড কিনা। দ্য প্রেগনেন্সি ওয়াজ প্ল্যান্ড, ধরলাম এক্ষেত্রে প্রেগনেন্সি প্ল্যান্ড ছিল, অ্যান্ড শি ওয়াজ অন রেগুলার অ্যান্টিনেটাল চেক আপ, রেগুলার এএনসি চেক আপ। এই গেল আমাদের কমন পার্ট, সব কিছুর জন্য এইটুক কমন। এরপর আমরা আমাদের পরের পার্টটা আসি, আমাদের এই ডিজিজটা এলাবোরেট করা। এখন এই জায়গায় একটু কন্ট্রোভার্সি আছে, ইনফ্যাক্ট এই পার্টটুক অনেক এক্সামিনার পুরাটাই স্কিপ করতে বলে, যে জাস্ট আমরা, সে তো প্রেগনেন্ট অবস্থায় ছিল, সো আমরা বলবো যে শি ওয়াজ অন রেগুলার অ্যান্টিনেটাল চেক আপ, দেন এই এক লাইনেও শেষ করা যেতে পারে, এটা অনেকে প্রেফার করে আজকাল। তো যাই হোক, তো এরপরে আমরা আমাদের ডিজিজ এলাবোরেশন যাব। এখন এইখানে অনেকে বলে যে যদি কোনো কমপ্লিকেশন থাকে, ধরলাম হচ্ছে নর্মাল পিউরপেরিয়াম একদম খুব সুস্থ অবস্থায় তো আসলে ডিএমসিতে বা টার্সিয়ারি লেভেলের কোনো হসপিটালে আসে না। সো আমরা নর্মাল পিউরপেরিয়ামের যে কজটা এখানে, মানে যে জন্য ভর্তি হয়েছে, ধরলাম যে প্রম, যেটা হচ্ছে প্রিমেচুর রাপচার অফ মেমব্রেন, অথবা হচ্ছে আমাদের প্রি-এক্ল্যাম্পসিয়া, এইটা আমরা হিস্ট্রি অফ প্রেজেন্টিং ইলনেসেই বলে দিতে পারি। আবার হচ্ছে অনেকে বলে একটা পাস্ট ইলনেসে রাখতে। সো আমি দুইটাই দুইভাবে বলতেছি। এখন আমি ফার্স্টে হচ্ছে প্রি-এক্ল্যাম্পসিয়াটা হিস্ট্রি অফ প্রেজেন্টিং ইলনেসে রাখি, যে এই রেগুলার অ্যান্টিনেটাল চেক আপে ছিল। এরপর হচ্ছে হার প্রেগনেন্সি ওয়াজ আনইভেন্টফুল আনটিল, ধরলাম 34 weeks। দেন শি ডেভেলপড, এখানে তো যেহেতু প্রি-এক্ল্যাম্পসিয়া, সো আমরা এই ফিচারগুলো বলবো। শি ডেভেলপড swelling of her ankles which gradually spread all over her body। এটা প্রথমে বলবো। তারপরে বলবো হচ্ছে it was associated with
ব্লাডিং অফ ভিশন, মানে এটা যে সিভিয়ার প্রিএক্লাম্পসিয়া ছিল এটা আমরা এখানে বুঝাইতে পারি। ব্লাডিং অফ ভিশন, হেডেক, আর হচ্ছে আপার অ্যাবডোমিনাল ডিসকমফোর্ট বা এপিগ্যাস্ট্রিক ডিসকমফোর্ট। তো এই জিনিসটা বললাম যে উইথ দিস কমপ্লেন শি ওয়াজ অ্যাডমিটেড টু এ লোকাল হসপিটাল ওয়ার শি ওয়াজ ডায়াগনোসড অ্যাজ হাইপারটেনসিভ, and then she was urgently referred to DMCH for further treatment. তো এইখানে আমরা হচ্ছে এইভাবেও যাইতে পারি। আবার আমরা এখানে পুরো জিনিসটা পাস্ট ইলনেসের জন্য রেখে আমরা বলতে পারি যে she was admitted to DMCH as a case, আচ্ছা her pregnancy was uneventful, এটুক বলার পর she was admitted to DMCH as a case of এততম গ্র্যাভিডা, ধরলাম 5th গ্র্যাভিডা, যদিও প্রিক্লেমশিয়া সাধারণত এত গ্র্যাভিডায় যায় না, প্রিমি গ্র্যাভিডাতে কমন। সো ধরলাম যে 5th গ্র্যাভিডা হিসেবে সে এখানে ভর্তি হয়েছে, অ্যান্ড শি আন্ডারওয়েন্ট আইদার ভ্যাজিনাল ডেলিভারি অর সিজারিয়ান সেকশন। সিজারিয়ান সেকশনে আবার গ্যাঞ্জাম আছে, সিজারিয়ান সেকশন নর্মালি তো হয় না। সো কেন হয়েছে এটা একটু টিচাররা শুনতে চায়। তো এখানে যদি অবস্ট্রাকশনের থাকে সেটা এখানে স্পেসিফাই করে দিতে পারি আমরা যে শি ওয়াজ অ্যাডমিটেড এমসিএইচ বাট ফেটাল লেবার প্রোগ্রেশন ওয়াজ নট গুড বা ফেটাল কন্ডিশন ওয়াজ নট গুড, দেন অক্সিটোসিন ওয়াজ গিভেন টু অগমেন্ট দ্য লেবার বা টু ইন্ডিউস দ্য লেবার, but that also failed. Then cesarean section was undertaken, but she underwent cesarean section. এভাবে আমরা যদি অবস্ট্রাকটিভ লেবার বা হচ্ছে ফিটাল ডিস্ট্রেস থাকে এটা এখানে বলে দিতে পারি, বা আমরা এখানে ভ্যাজিনাল ডেলিভারি থেকেই কে আগাই। she underwent vaginal delivery and delivered a healthy male বা ফিমেল, মেল এখানে বলতেছি বেবি। তো এইটা এখানে এভাবে বলা যায়। আবার এখানে হচ্ছে এই পার্টটার সঙ্গে এটা অ্যাড করে দেওয়াও যায় যে লোকাল হসপিটাল হাইপারটেনসিভ ছিল, ডিএমসিতে রেফার ছিল, দেন হচ্ছে সে ডিএমসিতে 5th গ্র্যাভিডা হিসাবে ভর্তি হয়েছে, দেন সেখানে সে ভ্যাজিনাল ডেলিভারি আন্ডারগো করছে এবং সে একটা হেলদি মেল বেবি ডেলিভার করছে। এই হচ্ছে আমাদের সেকেন্ড পার্টটা শেষ। আমাদের সেকেন্ড পার্ট শেষ না, সেকেন্ড পার্ট শুরু হয়েছে মাত্র। আমাদের হচ্ছে এরপরে এখন তার যে কমপ্লেনগুলো, অন্য যে আমাদের চিফ কমপ্লেন ছিল আমাদের লোয়ার অ্যাবডোমিনাল পেইন বা স্লাইট পেরিনিয়াল পেইন, এগুলিকে আমাদের এলাবোরেট করতে হবে। এটা আমরা কিভাবে এলাবোরেট করব? আমরা হচ্ছে লোয়ার অ্যাবডোমিনাল, হার পোস্ট অপারেটিভ পিরিয়ড ওয়াজ রিলেটিভলি নর্মাল, বাট 2 days ব্যাক শি ডেভেলপড স্লাইট বা হচ্ছে একবারে বলে দিই যে লোয়ার অ্যাবডোমিনাল পেইন উইচ ওয়াজ মাইল্ড বা স্লাইট, ডাল একিং, নন রেডিয়েটিং, নো অ্যাগ্রেভেটিং ফ্যাক্টর, relieved by taking NSAIDs। যদি NSAID-এর নাম রোগী বলতে পারে সেটাও বলে দেওয়া যেতে পারে। এটা লোয়ার অ্যাবডোমিনাল পেইন, পেরিনিয়াল যেটা এপিসিওটমি উন্ডেড পেইন, দুইটার জন্যই সেম আর কি উন্ডেড ডিসক্রিপশন। এরপরে আমাদের বলতে হবে একটা জিনিস, সেটা হচ্ছে পারভেজাইনাল যে ডিসচার্জটা, লোকিয়ার ক্রাইটেরিয়া। লোকিয়ার অবস্থা কি? লোকিয়াটা আমরা বলবো, ধরলাম আমরা কত বলছিলাম এখানে, থার্ড ডেতে হচ্ছে আমরা লোকিয়াটা বলবো, লোকিয়া ওয়াজ রেডিশ ইন কালার, লোকিয়া তো বলবো না, স্লাইট পারভেজিনাল ডিসচার্জ। she also complained of slight parvaginal discharge which was reddish in color, soaked 1 to 2 pads per day। আমরা তো আর 250 মিলি মাপতেছি না, এখানে কয়টা প্যাড সোক করতেছি সেটাই বলতেছি। soaks 1 to 2 pads per day without any foul smelling odor or itching, অ্যাসোসিয়েটেড কোনো ইচিং নাই, আর হচ্ছে কোনো অর্ডার নাই, অ্যাসোসিয়েটেড অর্ডার নাই, ইচিং নাই। এই হচ্ছে আমাদের মোটামুটি কমপ্লেনগুলো এলাবোরেশন হয়ে গেল। তারপরে হচ্ছে আমাদের কিছু ক্রাইটেরিয়া এক্সক্লুড করতে হবে। শি গেভ নো হিস্ট্রি অফ ফিভার, ব্রেস্ট কমপ্লেন্স, তারপরে হচ্ছে লেগ পেইন, ইউরিনারি কমপ্লেন, মানে বেসিক্যালি ইউরোজেনিটাল কমপ্লেন, জেনিটাল কমপ্লেন, বাউল অ্যান্ড ব্লাডার ডিসকমফোর্ট, ব্লাডার তো বলছে, বাউল ডিসকমফোর্ট। এই জিনিসগুলো বলে আমরা হচ্ছে এই অ্যাবনর্মাল পুরপেরিয়ামটা এক্সক্লুড করে দেব। এরপরে হচ্ছে আমাদের এক্সক্লুশনের পর নিওনেটের স্ট্যাটাস, এটা শেষ করার পর আমরা বাউল ব্লাডার নর্মাল এটা বলে নিওনেটের জন্য কিছু পয়েন্ট বলবো। নিওনেটের জন্য 7টা পয়েন্ট সম্ভবত দেখি আমরা। তার হচ্ছে বেবিটা ইটস ওয়েল,
স্লিপস ওয়েল, তারপরে হচ্ছে তার স্কিন কালারটা নর্মাল বা পিঙ্কিশ এরকম বলে দিতে পারি। তারপরে হচ্ছে তার আম্বেলিকাসের স্ট্যাটাস, আম্বেলিকাসটা হচ্ছে বলবো হেলদি, পেরিয়াম্বেলিকাল কোনো সোয়েলিং নাই, এটা একবারে বলে দিতে পারবো, সোয়েলিং নেই। তারপরে হচ্ছে আমরা তার মেকোনিয়াম পাস করছে কবে সেটা স্পেসিফাই করব। মেকোনিয়াম পাস্ট এত আওয়ার্স বিফোর, এটা আগে বলা উচিত ছিল। তার ক্রাইড আফটার বার্থ, আর লাস্টলি বলবো হচ্ছে সে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিংয়ে আছে কি নাই, ইজ বিং এক্সক্লুসিভলি ব্রেস্ট ফিড অর নট, এইটা। তো মোটামুটি এই হচ্ছে আমাদের হিস্ট্রি অফ প্রেজেন্টিং ইলনেস, এই আমাদের মেজর আর কি পার্টটা। এরপরে হচ্ছে আমাদের অ্যাসোসিয়েটেড হিস্ট্রির জন্য আবার বলতেছি। এখন হচ্ছে আমাদের প্রথম যে কনসার্ন সেটা হচ্ছে হিস্ট্রি অফ পাস্ট ইলনেস। যদি আমরা প্রেজেন্ট ইলনেস এরকম বলে থাকি, যে প্রিএক্লাম্পসিয়ার যে উদাহরণটা দিছিলাম ওরকম, সেক্ষেত্রে হচ্ছে এখানে আমাদের তেমন কিছু লেখা লাগবে না যে তার প্রিএক্লাম্পসিয়া থেকে তো হাইপারটেনসিভ, সেটা বলবো। ধরলাম ডায়াবেটিস নাই, নন ডায়াবেটিক আর হাইপারটেনসিভ। বাট যদি আমরা ওইখানে স্কিপ করে থাকি, দেন এখানে আমরা বলবো যে ধরলাম যে শি কমপ্লেইনড অফ, ধরলাম প্রমের কেসে চিন্তা করি, শি কমপ্লেইনড অফ প্যাসেজ অফ স্লো লিকি পারভাজেনাল ডিসচার্জ, অথবা সাডেন গাশ অফ পারভাজেনাল ডিসচার্জ, যেটাই আর কি থাকে, ডিসচার্জ অন এত উইক অফ প্রেগনেন্সি, দেন শি ওয়াজ অ্যাডমিটেড টু লোকাল হসপিটাল বা অ্যাডমিটেড টু ডিএমসি ডাইরেক্টলি, যেটাই আর কি, যেভাবে আর কি প্রোগ্রেশনটা হয়েছে। তো এইখানে হচ্ছে আমরা এখানে স্পেসিফাই করে দিতে পারি। তারপরে হচ্ছে আমাদের মেনস্ট্রুয়াল হিস্ট্রিতে কমনলি আমরা যেটা বলে থাকি, শি ইজ এ পিউরপেরাল লেডি, এভাবে বলে স্টপ করে দেওয়া যেতে পারে। আবার বইটইতে যেগুলি আছে আমাদের প্রচলিত, সেখানে লেখা কি বলে, এই এজ অফ মেনার্কি, তারপর হইতেছে হ্যান ত্যান, এই জিনিসগুলিও আবার লেখা আছে। তো এইটুক লিখলেই এনাফ হওয়ার কথা। আর অবস্টেট্রিক হিস্ট্রিতে আমরা মেইনলি জিজ্ঞেস করবো ম্যারিড ফর কত ইয়ার্স, প্যারা কত। এখানে গ্র্যাভিডার প্রশ্ন আসতেছে না, সে ডেলিভার করে ফেলছে বাচ্চা, সো গ্র্যাভিডার কোনো প্রসঙ্গ এখানে আসতেছে না। সো প্যারা ধরলাম তার কি বলবো, যদি এটা তার ফার্স্ট চাইল্ড হয়ে থাকে 1+0 লিখবো, তার যদি প্রিভিয়াসলি কোনো অ্যাবর্শন না থাকে। ম্যারিড ফর ধরলাম 2 years, এটা লিখবো। আর এজ অফ লাস্ট চাইল্ড, এটা আমরা লিখবো হচ্ছে এই যে বাচ্চাটা রিসেন্টলি ডেলিভার্ড হয়েছে তার কথা এখানে লিখে দিলাম। এখানে হচ্ছে আমরা 3 days আগে বলছিলাম, সো এজ অফ লাস্ট চাইল্ড 3 days। তো এই হচ্ছে আমাদের অবস্টেট্রিক হিস্ট্রি। অবস্টেট্রিক চার্টের একটা ব্যাপার আছে, এটা আমাদের একটু দেখে নিতে হবে যদি প্রয়োজন পড়ে। এরপরে হচ্ছে আমাদের আদারওয়াইজ ইম্পর্টেন্ট হিস্ট্রি খুব একটা নাই, যদি থাকে ওই প্রিএক্লেমশিয়া থাকে। প্রিএক্লেমশিয়া হলে হচ্ছে অ্যান্টি হাইপারটেনসিভের হিস্ট্রিটা নিতে হবে। সো ড্রাগ হিস্ট্রি ইম্পর্টেন্ট, ফ্যামিলি হিস্ট্রি ইম্পর্টেন্ট আমাদের নেওয়া, এটা হচ্ছে অ্যাজ ইন্ডিকেটেড আর কি, যেরকম থাকবে। হিস্ট্রি অফ মানে সোশিও ইকোনমিক হিস্ট্রি, তারপর হচ্ছে পার্সোনাল হিস্ট্রি, সে স্মোকার কিনা, সে অ্যালকোহলিক কিনা, এটার জন্য। তারপর হচ্ছে ইমিউনাইজেশন হিস্ট্রি, এরকম মানে রুটিন যে হিস্ট্রিগুলো আমরা নিয়ে থাকি সেগুলো অ্যাজ নিডেড এখানে জিজ্ঞেস করে ফেলবো। এরপরে হচ্ছে আমাদের এক্সামিনেশন। ফার্স্টলি আমরা করি হচ্ছে একটা জেনারেল এক্সামিনেশন, একটা অ্যাবডোমিনাল এক্সামিনেশন। পেলভিক এক্সামিনেশন হচ্ছে ইউজুয়ালি আমরা করি না, নট ডান আমরা লিখে দিই, এটা ছেলেদের জন্য স্পেশালি। মেয়েদের হয়তো বা অনেক সময় ইন্সপেকশন করা লাগতে পারে, এপিসিওটমি উড থাকলে অবশ্যই দেখতে হয়। এছাড়া হচ্ছে স্পেকুলাম বা এমএনওএল এগুলো করা লাগে না। আর যদি অন্য কোনো কমপ্লেইন থাকে, লাইক যদি কোনো চেস্ট ডিসকমফর্ট থাকে, সেক্ষেত্রে রেসপিয়েন্ট সিভিএস এক্সামিনেশন করা লাগে, এরকম কিছু স্পেশালি আছে। এনিওয়েজ আমরা জেনারেল এক্সামিনেশনে কী কী দেখি সেটা বলে ফেলি। আমরা হচ্ছে ABCDN, তারপরে হচ্ছে ভাইটালস, অ্যানিমিয়া, জন্ডিস, ডিহাইড্রেশন আর ইডিমা, আর হচ্ছে আমরা ব্রেস্ট এক্সামিনেশন। এই হচ্ছে মোটামুটি ব্রেস্ট এক্সামিনেশন। আর যদি কেউ খুব বেশি ভালো পারে, টাইম পায়, সে থাইরয়েডও এক্সামিন করতে পারে। সো অ্যাপিয়ারেন্স, বডি ওয়েট, কোঅপারেশন, ডিকিউবেটাস, নিউট্রিশনাল স্ট্যাটাস। ভাইটালসের মধ্যে বিপি, পালস, রেসপিরেটরি রেট,
অ্যানিমিয়া, জন্ডিস, ডিহাইড্রেশন এগুলো তো বোঝাই যাচ্ছে। আর ব্রেস্ট এক্সামিনেশন, যে বোথ ব্রেস্টস আর হেলদি, এটাই আর কি। নিপলসে কোনো ডিসচার্জ নাই, এরিওলা নর্মাল, এগুলো আর কি এখানে বলে দেবো। তো এই আমাদের জেনারেল এক্সামিনেশন, এটা আর কি স্পেসিফিক্যালি বলাই হচ্ছে ব্রেস্টের কথা স্পেসিফাই করার জন্য ইম্পর্ট্যান্ট, এটা টিচাররা খেয়াল করে, কারণ আমাদের নর্মাল ইসে তো এটা থাকে না মেডিসিন বা সার্জারিতে। আর অ্যাবডোমিনাল এক্সামিনেশনে হচ্ছে আমরা ইন্সপেকশন করব। ইন্সপেকশনে আমরা ওভারঅল জেনারেল অ্যাবডোমিনাল কন্ডিশনটা দেখব। অ্যাবডোমিনাল তো ডিস্টেন্ডেডই থাকবে, একটা জেনারেলাইজ সোয়েলিং থাকতে পারে, পার্টিকুলার লোয়ার অ্যাবডোমিনাল থাকে, যেহেতু আম্বিলিকাসের নিচে চলে আসার কথা নর্মালি, তো লোয়ার অ্যাবডোমিনাল একটা ডিস্টেনশন থাকতে পারে, ফ্ল্যাঙ্কস ফুল থাকতে পারে। আম্বিলিকাসের স্টেটটা কেমন, আম্বিলিকাস হচ্ছে সেন্ট্রাল ইনভার্টেড থাকবে, স্ট্রায়া থাকবে, লিনিয়া নাইগ্রা থাকবে, এই জিনিসগুলো। বাট মোস্ট ইম্পর্টেন্ট যেটা আমাদের টিচাররা শুনতে চায় সেটা হচ্ছে আমরা ইন্সপেকশনে একটা, যদি ইয়ে হয়ে থাকে, দিস ইজ এক্সক্লুসিভলি ফর সি সেকশন হয়ে থাকলে আমাদের হচ্ছে একটা ড্রাই ট্রান্সভার্স ব্যান্ডেজ অন সুপ্রাপিউবিক রিজিয়ন উইথ ড্রেনেজ টিউব বা ড্রেন টিউব ইনসিটু। এই কথাটা টিচাররা শোনার জন্য অপেক্ষা করে থাকে যদি সিজারিয়ান সেকশনের কেস থাকে। এর হচ্ছে প্যালপেশনে মেইনলি আমরা সিমফাইসিওফান্ডাল হাইটটা দেখি, এটাই আর কি। এটা আমরা একটু আগে বলছি ইনভলিউশনের রেটের সঙ্গে করেসপন্ড করে ইউজুয়ালি, অনেক সময় নাও করতে পারে। এটা আমরা ক্রস কোয়েশ্চেন যখন আলাপ করবো তখন দেখবো যে এটা বেশি কম কেন হয়। তো প্যালপেশনে এর চেয়ে বেশি কিছু দরকার নাই, পেলভিক এক্সামিনেশন বলে ফেলছি। তো মোটামুটি এই হচ্ছে আমাদের এক্সামিনেশন ফাইন্ডিংস। তো এগুলো সব করে আমরা লাস্টে একটা ডায়াগনোসিস লিখবো, যে এটা ধরলাম হচ্ছে 3rd day of puerperium উইথ হিস্ট্রি অফ প্রিক্ল্যাম্পশিয়া, এরকম লিখে দেওয়া যেতে পারে। বা 2nd পোস্ট অপারেটিভ ডে, মানে অপারেশনের চেয়ে, মানে সোজা কথায় হচ্ছে পিউরপেরিয়াম -1 হচ্ছে পোস্ট অপারেটিভ ডে, এভাবে আমরা লিখতে পারি। দুইভাবে লেখাই অ্যালাউড। এবং যত প্যাথোলজি আছে সব হচ্ছে উইথ ধরলাম উইথ থাইরয়েডক্সিকোসিস, উইথ ব্রেস্ট কমপ্লেক্স, এরকম করে করে পুরাটা আমরা লিখতে পারি। তো মোটামুটি এই হচ্ছে আমাদের লং কেস নিয়ে আলোচনা। এইখানে হচ্ছে আবার এই কথাগুলোই লেখা আমার যে নোটটা, এখানে হচ্ছে যে চিফ কমপ্লেন্টস, হিস্ট্রি অফ প্রেজেন্টিং ইলনেস, এখানে পাস্ট ইলনেসে আমি প্রমার প্রিক্লেমশিয়াটা আগে বলছি। এপিএইচ এর ক্ষেত্রে এখানে লেখা যে পেলভিক ব্লিডিংটা থাকতে পারে যদি কী বলে প্লাসেন্টা প্রিভিয়াস, প্রিক্লেমশিয়া না, পেলভিক ব্লিডিং থাকতে পারে, ব্রাইট রেড, মডারেট অ্যামাউন্ট, কয়টা প্যাড শোক করতেছে সেটা স্পেসিফাই করে দেবো মডারেট অ্যামাউন্টের সাথে, কোনো পেইন আছে কিনা, প্রিভিয়াস এপিসোডস আছে কিনা, এই জিনিসগুলো আর কি বলে আর কি। যে জিডিএম এর ক্ষেত্রে হচ্ছে একটা ইনসিডেন্টাল ডায়াগনোসিস হবে, ফিটাল ডিস্ট্রেসের ক্ষেত্রে ফিটাল মুভমেন্ট কমে যাবে, যেটা আর কি থাকবে আমাদের কেস, সেই অনুযায়ী আমরা হচ্ছে এই হিস্ট্রি অফ পাস্ট ইলনেসে বলতে পারি। আদারওয়াইজ এখানে সবই যা যা বলছি এর আগে সেটাই। এরপরে হচ্ছে আমাদের এই মোটামুটি আচ্ছা, অসকালটেশনটা আমি বলতে ভুলে গেছি। অ্যাবডোমিনাল এক্সামিনেশনের সময় বাউল সাউন্ডটা অবশ্যই আমাদের চেক করতে হবে। তো মোটামুটি এই হচ্ছে আমাদের লং কেসের আলোচনা। এরপরে হচ্ছে আমরা এটা রিলেটেড যে ক্রস কোয়েশ্চেনগুলো, এটা একটা ডিফারেন্ট ভিডিওতে আলোচনা করবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।